বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে খুব সহজভাবে কম খরচে কীভাবে সাজেক ভ্রমণ করবেন এবং কোথায় থাকবেন, কি খাবেন, কোন কোন জায়গায় যাবেন, অর্থাৎ সাজেক ভ্রমণ নিয়ে অল ডিটেলস আমি আমার আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং এই ভিডিওর শেষে সাজেক ভ্রমণ নিয়ে এমন কিছু ইম্পর্ট্যান্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো আপনি যদি না জেনে যদি সাজেক ভ্রমণ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ছোটোখাটো প্রবলেম ফেস করতে হবে। তো ফ্রেন্ডস, এর জন্য অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে। So friends, I am Simon Islam. You are watching Tech7 YouTube channel. Let's get started. তো প্রথমে বলে নিই, আপনি একদিনে কখনোই সাজেক ট্যুর পুরো কমপ্লিট করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাকে এক রাত সাজেক থাকতে হবে, অর্থাৎ আপনাকে 2 দিন 1 রাতের ট্যুর প্ল্যান করতে হবে সাজেকের জন্য। তারপর বাংলাদেশের যে কোনো জেলা থেকে সাজেক আসতে হলে আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে খাগড়াছড়ি জেলার দিঘিনালা বাজারে। অর্থাৎ খাগড়াছড়ি জেলার দিঘিনালা বাজারে আসার পর এখান থেকে মূলত আপনাকে সাজেকের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি খাগড়াছড়ি জেলার যে মেইন যে শহর, এখান থেকেও আসে আপনি চাঁদের গাড়ি ঠিক করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো জেলা থেকে এখানে খাগড়াছড়ি বাজারে মেইন খাগড়াছড়ি যে জেলা আছে এখানে এসে আপনি চাইলে চাঁদের গাড়ি ঠিক করতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে চাঁদের গাড়িতে আপনাকে 1000 টাকার মতো বেশি দিতে হবে। আর আপনি যদি খাগড়াছড়ি বাজার থেকে যদি দিঘিনালা বাজারে সিঙ্গেলভাবে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে সিএনজি বা বাসের ভাড়া হচ্ছে নর্মালি 40 থেকে 50 টাকা। অর্থাৎ খাগড়াছড়ি যে মেইন যে পয়েন্ট, এইখান থেকে দিঘিনালা বাজারে হচ্ছে 20 কিলোমিটার দূরত্ব। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা যেখান থেকে আসেন না কেন আপনার ড্রাইভারের সাথে কথা বলে নেবেন যে আমাদেরকে আপনার খাগড়াছড়ি জেলার দিঘিনালা বাজারে নামিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে আপনাদের ভাড়া কিছুটা কমে যাবে। তো এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তো আপনারা খাগড়াছড়ি জেলার দিঘিনালা বাজারে নামার পর এখন আপনাদেরকে সাজেকের জন্য চাঁদের গাড়ি রিজার্ভ করতে হবে। তো নর্মালি চাঁদের গাড়ির যে প্যাকেজগুলো, এই প্যাকেজগুলো হচ্ছে মূলত 2 দিন 1 রাতের ভাড়া হচ্ছে মূলত 7100 টাকা। এই 2 দিন 1 রাত আপনাকে সাজেকের বিভিন্ন জায়গায় ঘুরাবে এবং পরের দিন আপনাকে আবার খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় ঘুরাবে। এটা একটা প্যাকেজ। আর এই ভাড়াটা হচ্ছে ফিক্সড। আর সাজেকের জন্য যে চাঁদের গাড়িটা যাবে, এই চাঁদের গাড়িতে আপনি সর্বোচ্চ 14 জন বসতে পারবেন সিটে। আর আপনারা যদি সিঙ্গেল অর্থাৎ 2-3 জন যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা সিএনজিতে করে নিয়ে যাবেন। সিএনজির ভাড়া হচ্ছে 3500 টাকা থেকে শুরু। তো এই ক্ষেত্রে আপনার ড্রাইভারের সাথে কথা বলে নেবেন আগে যে কোন কোন জায়গায় আপনি আমাদেরকে ঘুরাবেন, কোন কোন টাইম, অর্থাৎ সবগুলো আপনার প্রয়োজনে একটা নোটে লিখে রাখবেন যাতে পরবর্তী যাতে কোনো ঝামেলা যাতে না হয়। আর আপনি চাইলে বাইকে করেও যেতে পারেন, কারণ এখানে অনেক বাইক চালক আছে, বাইকার আছে, তারাই আপনাকে ডাক দিবে যে সাজেক যাবেন কিনা, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। বাইকের ক্ষেত্রে 1800 টাকা করে। তো আর আপনারা যদি 5-6 জন হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন ওইখানে যাওয়ার পর একটা গ্রুপের সাথে অ্যাড হতে, চাঁদের গাড়ি নিতে, চাঁদের গাড়ি নিয়ে আর আপনার সাথে আরও 5-6 জনকে ম্যানেজ করে আপনারা একটা গ্রুপ করে নেবেন। কারণ আপনি চাঁদের গাড়িতে 5 জন গেলেও আপনাকে যে ভাড়া দিতে হবে, আপনি 14 জন গেলেও আপনাকে সেম ভাড়া দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে ড্রাইভারের কোনো এক্সট্রা খরচ বহন করতে হবে না, অর্থাৎ ড্রাইভারের থাকা খরচ, খাওয়া খরচ বা নাস্তা খরচ এগুলা কিছুই আপনাকে দিতে হবে না। এগুলো সম্পূর্ণ হচ্ছে ড্রাইভারের ব্যক্তিগত, ড্রাইভার নিজের খরচ এগুলা। 7100 টাকা এটা নর্মালি ফিক্সড তাদের সমিতি কর্তৃক। আর আপনি যদি খাগড়াছড়ি বাজার থেকে উঠেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 8100 টাকা দিতে হবে, 1000 টাকা কম বেশি এখানে। তো আমি সাজেস্ট করবো আপনার দিঘিনালা বাজার থেকে গাড়ি ঠিক করবেন। আর এছাড়াও আপনার চাইলে আগে থেকেও গাড়ি ঠিক করতে পারেন, কারণ আমি খাগড়াছড়ি অর্থাৎ সাজেকে যাওয়ার যে চাঁদের গাড়ি একজন ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। ওনার ব্যবহার যথেষ্ট আন্তরিক। আপনার প্রয়োজনে যাওয়ার আগে ওনাকে কল করে বিভিন্ন ইনফরমেশন ওনার থেকে নিতে পারেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে আপনি চাইলে যে কোনো সময় সাজেক যেতে পারবেন না গাড়ি নিয়ে। এখানে নির্দিষ্ট কিছু রুলস আছে, সেটা হচ্ছে আপনাকে সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যাবে। সেটা হচ্ছে দিনে 2 টাইমে নিয়ে যায় তারা সাধারণত। একটা হচ্ছে সকাল 10টা বাজে আর একটা হচ্ছে বিকাল 3টা বাজে। অর্থাৎ আপনি যখনই যেতে চান না কেন আপনাকে এখন 10টার আগে আসতে হবে অথবা 3টার আগে আসতে হবে। 9টার আগে দিঘিনালা বাজারে আসবেন। আসার পর এখানে চাঁদের ড্রাইভারের সাথে কথা বলে বা সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে ঠিক করে নেবেন। প্রয়োজন আপনারা চাইলে এখান থেকে নাস্তাও করে নিতে পারবেন। অর্থাৎ 10টার আগে আপনাদের গাড়ি ছাড়তে হবে, কিন্তু 10টার পর হয়ে গেলে আপনারা লেট করে ফেলবেন, তখন আর যেতে পারবেন না। তো দিঘিনালা বাজার থেকে আপনাদেরকে ড্রাইভার নিয়ে যাবে সরাসরি বাগাইহাট ক্যাম্পে। তো বাগাইহাট সেনা ক্যাম্পে, সেখান থেকে আপনাদেরকে সেনাবাহিনী গার্ড দিয়ে নিয়ে যাবে। তো দিঘিনালা বাজার থেকে বাগাইহাট ক্যাম্পের দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটারের মতো। তো সেক্ষেত্রে আপনারা 9টা বাজেই যেন দিঘিনালা বাজার থেকে আপনারা যেতে পারেন সেভাবে আপনারা রওনা দিবেন। তো দিঘিনালা বাজার থেকে বাগাইহাট সেনা ক্যাম্পে চলে যাবেন। যাওয়ার পর সেখানে আপনাদেরকে সিরিয়াল ধরতে হবে, অর্থাৎ সেনাবাহিনী আপনাদেরকে গার্ড দিয়ে, সেনাবাহিনীর যে গাড়ি আছে তা সেগুলো সামনে থাকবে আর পিছনে সবগুলা সকালের গাড়ি সবগুলা সিরিয়াল অনুযায়ী থাকবে। এভাবে আপনাদেরকে যেতে হবে সাজেকের জন্য। তো বাগাইহাট থেকে সাজেকের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। এখানে মেইন মজাটা হচ্ছে মূলত গাড়িতে ভ্রমণে, অর্থাৎ আপনারা গাড়িতে যখন ভ্রমণ করবেন তখন আশেপাশে অনেক উঁচু উঁচু পাহাড় দেখবেন, তারপরে আদিবাসীদের গড় দেখবেন, তারপর অনেক সুন্দর সুন্দর দেখার মতো অনেক জায়গা পাবেন। এরকমভাবে যেতে যেতে আপনার সাজেক যেতে যেতে প্রায় 12টা বেজে যাবে।
তো এই ক্ষেত্রে সাজেক যখন ঢুকবেন মেন যে এরিয়ার গেট, ওই এরিয়া গেট দিয়ে ঢুকার সময় আপনাকে আবার টিকিট নিতে হবে। এই ক্ষেত্রে আপনার যে গাড়ি, ওই গাড়ির জন্য আপনাকে 100 টাকার টিকিট কাটতে হবে। তো এটা মূলত ড্রাইভার দিবে না, এটা আপনাকে নিজেকে এই টিকিটের খরচ বহন করতে হবে। এবং আপনারা যাত্রী যারা থাকবেন এক্ষেত্রে প্রতিজনের প্রতি আপনাকে 20 টাকা করে যাত্রীদের জন্য টিকিট কাটতে হবে, এটাও আপনার নিজের খরচ, ড্রাইভার দিবে না। তো এই টিকিটগুলো কিন্তু অবশ্যই সাথে রেখে দিবেন, কারণ আপনি পরদিন যখন আবার ব্যাক করবেন সাজেক থেকে তখন আবার এই টিকিটগুলো আপনার লাগবে। তো সাজেক এরিয়াতে ঢোকার পর আপনার আনুমানিক দুপুর 12টা বেজে যাবে, আর তখন স্বাভাবিকভাবে আপনি কিছুটা টায়ার্ড থাকবেন, যেহেতু পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে আসছেন। তো সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে হোটেলের রুম ভাড়া করতে হবে। তো এখানে বিভিন্ন রিসোর্ট রয়েছে, আপনারা যদি বিএফএভাবে থাকতে চান তাহলে তো সেটা ভিন্ন হিসাব। আর তো আমি মূলত নর্মাল কীভাবে থাকবে সেটাই বলতেছি। তো নর্মালি এখানে রিসোর্টগুলোতে হোটেলে আপনার এক রুমে 2টা বেড থাকে এবং প্রতি বেডে 2 জন করে থাকতে পারে, অর্থাৎ এক রুমে 2টা বেডে 4 জন থাকতে পারবে সর্বোচ্চ। তো নর্মালি এখানে অন সিজনের ক্ষেত্রে ভাড়া হচ্ছে শুক্রবার এবং শনিবার ছাড়া বাকি অন্যান্য দিনগুলোতে ভাড়া হচ্ছে 2000 টাকা থেকে শুরু। এখানে বারান্দা বসে আপনি প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন, যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আপনি যদি শুক্রবার এবং শনিবারে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভাড়া একটু বেশি দিতে হবে, অর্থাৎ শুক্রবার আর ভাড়া যেই রুম অন্যান্য দিন 2000 টাকাতে পাবেন, একই রুম আপনি শুক্রবার আর শনিবারে গেলে আপনাকে 2500 টাকা দিতে হবে, এটা তাদের রুলস। আর এখানে 2000 টাকা থেকে শুরু আছে, 2500 টাকা আছে, 3000 টাকা আছে। তো সেটা তো বুঝে নেই, কারণ নর্মাল আছে, বিএফি আছে। আর আপনি যদি অফ সিজনে যান, যখন টুরিস্ট কম থাকবে ওইরকম সিজনে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেই রুম 2500 টাকা আগে ভাড়া দিত সে একই রুম আপনি পাবেন 1200-1300 টাকা দিয়ে। অর্থাৎ যখন টুরিস্টের চাপ বেশি থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি 2000-2500 টাকার নিচে কখনোই রুম পাবেন না। আবার যখন টুরিস্ট কম থাকবে তখন আপনি 1200-1300 টাকা থেকে দিয়ে আপনি সুন্দর একটা রুম নিয়ে নিতে পারবেন। তো রুম ভাড়া নেওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে দুপুরের খাবারের জন্য হোটেলে। তো এখানে বিভিন্ন হোটেল রয়েছে, আপনারা যে কোনো হোটেলে যেতে পারেন, কারণ এখানে হোটেলের খাবারগুলো হচ্ছে প্যাকেজ ভিত্তিক, অর্থাৎ আপনি যে কোনো কিছু চাইলে এক্সট্রাভাবে খেতে পারবেন না, আপনাকে নির্দিষ্ট একটা প্যাকেজ সিলেক্ট করতে হবে। যেমন আমি প্যাকেজে 4টা দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আপনাকে গিয়ে আগে অর্ডার করতে হবে, অর্ডার করার 1 ঘন্টা আপনাকে তাদেরকে টাইম দিতে হবে, 1 ঘন্টার ভিতরে এটা রেডি হয়ে যাবে খাবারটা, তারপর আপনাকে খেতে হবে। তো তারপর আপনার ড্রাইভারের সাথে কথা বলে নেবেন যে ড্রাইভার আপনাদেরকে কখন, অর্থাৎ কয়টা বাজে বের হতে ঘোরানোর জন্য নিয়ে যাবে বাইরে। তো এটা কথা বলে আপনার হালকা কিছু সময় রেস্ট নিয়ে আপনারা ড্রাইভারের সাথে চলে যাবেন কংলাক পাহাড়ে, অর্থাৎ কংলাক এটাই হচ্ছে মূলত মেন ঘোরার জায়গা দূরবর্তীতে, সেখানে আপনাদেরকে গাড়ি দিয়ে নিয়ে যাবে। এটার উচ্চতা হচ্ছে মূলত 1800 ফুট। তো এখানেও তারপর কংলাক পাহাড়ে ওঠার পর পাহাড়ের উপরেও আপনি আবার আদিবাসীদের বিভিন্ন ছোটোখাটো গড় দেখতে পাবেন। তো এখানে অনেক সুন্দর, অর্থাৎ এই পাহাড় থেকে আপনি পুরো সাজেকের এরিয়াটা আরও সুন্দরভাবে দেখতে পাবেন। তারপর এখানে ওঠার পর আপনি দেখবেন আপনার আশেপাশ দিয়ে মেঘ যাচ্ছে, মেঘ মনে হচ্ছে আপনার পুরো শরীর ঢেকে গেছে মেঘে, এরকম দেখতে পাবেন, অন্যরকম একটা পরিবেশ। তো তারপর আপনাদের দেখা শেষ হলে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি আবার ড্রাইভার অর্থাৎ গাড়ির কাছে আপনারা ব্যাক করবেন। তারপর সেখান থেকে আবার ফেরার পথে সেখানে বিভিন্ন ছোটোখাটো গ্রাম আছে, তারপরে হেলিপ্যাড আছে, অর্থাৎ দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, ড্রাইভার আপনাদেরকে দেখাবে আশেপাশ দিয়ে। অর্থাৎ মেইন এখানে দেখার স্পট হচ্ছে মূলত কংলাক পাহাড়, তারপর ছোটোখাটো এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। তো এরকম দেখতে দেখতে আপনাদের সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলে আপনাদেরকে আবার নামিয়ে দেবে আপনাদের হোটেলের সামনে, নামিয়ে দেওয়ার পর আপনারা হোটেলে চলে যাবেন। তো তারপর আবার রাতের খাবারটাও সেমভাবে আপনারা আগে গিয়ে 20-30 মিনিট আগে গিয়ে অর্ডার দিয়ে আসবেন, অর্ডার দেওয়ার পর তারপর তারা তৈরি করবে, তৈরি করার পর আপনারা খেয়ে নেবেন। তারপর পরের দিন আপনাদেরকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, ওঠার পর আপনাদেরকে চলে যেতে হবে ঝর্ণাতে, অর্থাৎ সেখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাতে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন না, আপনাদেরকে এক্সট্রা গাইড ওখানে যে স্থানীয় কাউকে নিয়ে আপনাদেরকে ঝর্ণা যেতে হবে হেঁটে হেঁটে। তো ওইটা যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে যেতে। ওই ঝর্ণাতে যাওয়ার পর এখানে দেখবেন বা আশেপাশে বিভিন্ন দেখার মতো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অর্থাৎ সাজেকে মেন পয়েন্ট হচ্ছে কংলাক পাহাড় আর আরেকটা হচ্ছে এই ঝর্ণাটা, এই দুইটি হচ্ছে মূলত মেন পয়েন্ট। এছাড়া দূরবর্তীতে আর দেখার মতো তেমন একটা কিছু নাই, যেগুলো আছে সেগুলো আপনারা পথে রাস্তাতেই দেখবেন আর যেতে আসতে। তো তারপর আপনারা ওই ঝর্ণাটা দেখা শেষ করে আপনাদেরকে আবার 10টার আগে মূলত, অর্থাৎ ঝর্ণা দেখা শেষ করে আপনাদেরকে রুমে আসতে হবে। তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে 10টার আগে কিন্তু আপনাদেরকে রেডি থাকতে হবে। অর্থাৎ সাজেক আসার জন্য আপনাদেরকে যেরকম 2টা টাইমে গাড়ি ছাড়ে, একটা হচ্ছে সকাল 10টা আর একটা হচ্ছে বিকাল 3টা, ঠিক তেমনি সাজেক থেকে বের হওয়ার সময় আপনাদেরকে এখন 10টা বাজের গাড়িতে রওনা দিতে হবে অথবা বিকাল 3টা বাজের গাড়িতে রওনা দিতে হবে। ঠিক 10টা বাজে আপনারা ড্রাইভারের সাথে অর্থাৎ গাড়িতে উঠবেন, তারপর আপনাদেরকে ঠিক ওই টাইমে আপনাদেরকে আবার
সেনাবাহিনী আপনাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাবে খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে আপনারা 10টা বাজে রওনা দিলে খাগড়াছড়ি যেতে আপনাদের প্রায় দুপুর 12টার মতো বেজে যাবে। তারপর সেখানে গিয়ে আপনারা দুপুরের যে খাবার আছে সেটা খেয়ে নেবেন। দুপুরের খাবার খাওয়ার পর এবার আপনাদেরকে খাগড়াছড়ির আরও কয়েকটা জায়গা দেখাবে, বিশেষ করে রিসাং ঝর্ণা নামে একটা খাগড়াছড়ির জায়গা আছে। ওই রিসাং ঝর্ণাতে আপনাদেরকে ড্রাইভার নিয়ে যাবে। ওইখানে যাওয়ার পর ওইটা দেখবেন, দেখার পর তারপর হচ্ছে ঝুলন্ত ব্রিজে আপনাদেরকে আবার ড্রাইভার নিয়ে যাবে ঝুলন্ত ব্রিজে খাগড়াছড়িতে। তো ওই ঝুলন্ত ব্রিজের টিকিট হচ্ছে মূলত 20 টাকা করে জনপ্রতি। তো এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ছোটোখাটো, তারপর এখানে পার্কের মতো আর কি দেখার মতো, আপনারা সেটা সম্পূর্ণ ঘুরে দেখবেন। তারপর সে ঝুলন্ত ব্রিজ দেখা শেষ হলে আপনাদেরকে নিয়ে যাবে আলুডিলা গুহাতে। এই গুহারও টিকিট হচ্ছে 20 টাকা করে। একটা পার্কের মধ্যে, পার্কের ভিতরে গুহা আছে, ওখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, আপনারা সেটা ঘুরে দেখবেন। তো এই 3টা জায়গা দেখতে দেখতে কিন্তু নর্মালি আপনাদের সন্ধ্যা হয়ে যাবে। আর অর্থাৎ সাজেকে হচ্ছে মূলত দেখার মতো দূরবর্তীতে হচ্ছে 2টা, একটা হচ্ছে বিকালবেলায় কংলাক পাহাড় আর একটা হচ্ছে সকালবেলা ঝর্ণা। আর খাগড়াছড়ি হচ্ছে মেইন পয়েন্ট হচ্ছে রিসাং ঝর্ণা, তারপরে হচ্ছে আপনার আলুডিলা গুহা আর একটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই 3টে হচ্ছে মূলত মেইন। যাওয়ার সময় আপনাদের ড্রাইভারের সাথে যদি প্যাকেজে যদি আরও কোনো কথা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে। তো নর্মালি এই 2টা সাজেকের এই 2টা এবং এই 3টা জায়গা দেখতে দেখতে আপনাদের পরের দিন সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার পরে কিন্তু আপনাদেরকে ঘুরাবে না। তো এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে খাগড়াছড়ি থেকে ঢাকা কিংবা চিটাগাং থেকে খাগড়াছড়ি এগুলাতে কিন্তু গভীর রাতে কখনোই গাড়ি চলাচল করে না, অর্থাৎ গাড়ি চলাচল সম্পূর্ণ নিষেধ। সেনাবাহিনী আপনাদেরকে বাধা দিবে। আপনাদেরকে 10টা 11টার ভিতরে খাগড়াছড়ি আসতে চাইলেও 10টা 11টার ভিতরে আসতে হবে এক হয়, অথবা একেবারে ভোরে 4টা 5টার দিকে রওনা দিতে হবে। আবার যাওয়ার সময় 10টা 11টার ভিতরে আপনাদেরকে যেতে হবে, বাসে যান আবার মাইক্রোতে যান। আবার ভোরে যেতে চাইলেও আপনাদেরকে সকাল 4টা 5টার ভিতরে যেতে হবে। অর্থাৎ আপনি 12টা 1টা বা 2টা এই টাইমগুলোতে কিন্তু আপনাদেরকে কখনোই সেনাবাহিনী এই রুটে চলাচল করতে দেবে না, কারণ এই রুটগুলো খুবই ঝুঁকিপূর্ণ রুট। তো আপনারা সেটা বুঝতেই পারতেছেন, সেই টাইমটা মাথায় রাখবেন। প্রয়োজনে আপনারা আসার পূর্বে আপনারা ড্রাইভারের সাথে বা কাউন্টারে কথা বলে দেখবেন, এই বিষয়গুলো তারা আপনাদেরকে বলে দিবে। তো আমি মূলত ভিডিওর ডিসক্রিপশন বক্সে ঢাকা, চিটাগং, তারপরে আপনার ফেনী বিভিন্ন যে কাউন্টার, লোকাল বাসের কাউন্টারের নাম্বার আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা আসার পূর্বে কাউন্টারে ফোন করে জেনে নেবেন যে কয়টা থেকে কয়টা গাড়ি ছাড়ে। আর আপনারা যদি মাইক্রো নিয়ে আসেন তাহলে সেটা তো আপনারা ভিন্ন হিসাবে আরও ভালোই, মাইক্রো বা বাস এক্সট্রা যদি নিতে চান তাহলে সেটা তো ভালোই। তো ফ্রেন্ডস, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তো নাম্বার 1 টিপস হচ্ছে আপনারা সাজেক যাওয়ার সময় অবশ্যই রবি এবং এয়ারটেল সিম নিয়ে যাবেন, কারণ রবি এবং এয়ারটেল ছাড়া অন্য কোনো সিমের নেটওয়ার্ক ওইখানে পাওয়া যায় না। নাম্বার 2 হচ্ছে যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পানি নিয়ে যাবেন, কারণ ওইখানে পানির দাম অনেক বেশি, এখানে পানির দাম অনেক বেশি স্বাভাবিকের চেয়ে। এই কারণে আপনারা বাড়ি থেকে যাওয়ার সময় পানি নিয়ে যাবেন, অথবা আপনারা খাগড়াছড়ি থেকে যাওয়ার সময় পানি নিয়ে যাবেন, পর্যাপ্ত পানি। নাম্বার 3 হচ্ছে ওইখানে যাওয়ার সময় আপনি আপনার প্রয়োজনীয় মাথা ব্যথা, জ্বরের, বমির ওষুধ নিয়ে যাবেন, কারণ ওইখানে পর্যাপ্ত পরিমাণ ওষুধের দোকান নেই। নাম্বার 4 হচ্ছে ওইখানে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পৌঁছায় নাই, যার কারণে ওইখানে বিদ্যুৎ নেই এবং ওইখানে মোবাইল চার্জ দিতে অনেক সমস্যা। শুধুমাত্র আপনি যে হোটেলে রুম ভাড়া করবেন ওই হোটেলে রাতে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত আপনাকে জেনারেটর দিবে জাস্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য শুধু। নাম্বার 4 হচ্ছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে কিংবা ছোটো বাচ্চা কিংবা বয়স্কদের নিয়ে সাজেক যেতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ভেবেচিন্তে যাবেন, কারণ পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, সো বুঝতেই পারতেছেন। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি দেখার পর সাজেক ভ্রমণ নিয়ে আপনাদের মনে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সাজেক ভ্রমণ নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, এবং অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবেন। সো ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।